জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সকাল থেকেই দেশ জুড়ে চলছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে বাইতুল মোকাররম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন গালিব ইবনে রিয়াজ এবং মার্কিন দূতাবাসের সামনে আছেন সহকর্মী মাজার মাহবুব। শুরুতে চলে যাব ফরহাদ বিন নূরের কাছে। ফরহাদ, বিক্ষোভ কর্মসূচি থেকে আসলে কি দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা, আমাদেরকে জানাবেন। অন্যয় আমরা দেখছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জোহরের পর থেকে কিন্তু এখানে বেশ কিছু রাজনৈতিক সংগঠন তারা কিন্তু এখানে সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে গাজার পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। এবং আমরা দেখেছি যে জোহরের পরে কিন্তু এখন দেখছি যে আসরের নামাজের পরপরই কিন্তু এখানে একটি বিশাল বিক্ষোভ মিছিল হবে এবং যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে যেটি আসলে অনুষ্ঠিত হবে। এবং আমরা এখানে ইতোমধ্যেই দেখছি যে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এর মধ্যে কিন্তু আসরের নামাজ এর জামাত শুরু হয়ে গিয়েছে। এই জামাত শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে একটি বিশাল বিক্ষোভ শুরু হবে এবং বিক্ষোভ পরবর্তীতে একটি মিছিল হবে, যেই মিছিলটি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়েই বলে আমরা জানতে পেরেছি জামায়াত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে। এবং আমরা এখানে দেখছি যে যেই দাবিগুলো আসলে জানানো হচ্ছে যে মার্কিন মুলুকের যে তত্ত্বাবধানে বা মার্কিন মুলুকের যে মদদে প্যালেস্টাইনে যেভাবে করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই গণহত্যার প্রতিবাদ তারা এখানে জানিয়ে বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। এবং একই সঙ্গে এখানে যে দাবিটি তোলা হচ্ছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যিনি স্বীকৃত এবং নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস, যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বেই রয়েছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের জায়গা থেকে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে একটি প্যালেস্টাইনের পক্ষে ঐক্যমত গড়ে তোলার আহ্বান কিন্তু এখানে বিভিন্ন আন্দোলন থেকে কিন্তু আজকে এখানে মুসল্লিরা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা দেখছি যে ইসরায়েলি যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলো বর্জনের কিন্তু ডাক দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের পাসপোর্ট থেকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটিকে তুলে দেয়া হয়েছে, সেটিকে আবার পাসপোর্টে পুনর্বহালের দাবি কিন্তু জানানো হচ্ছে এই বিক্ষোভ মিছিলগুলো থেকে। এবং বলা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার এর যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তার যেভাবে আন্তর্জাতিকভাবে যেভাবে তার গ্রহণযোগ্যতা এবং তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিপক্ষে এবং প্যালেস্টাইনের পক্ষে কিভাবে জনমত গড়ে তোলা যায় সারা বিশ্বে, সেই দাবি কিন্তু এখানে তোলা হচ্ছে। এবং একই সঙ্গে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা কিন্তু দেওয়ার জন্য এই বিক্ষোভ মিছিলগুলো থেকে বলা হচ্ছে। এবং আরও একটি বিষয় যদি আমি একটু যুক্ত করি, যে আমরা দেখছি যে গাজায় যেভাবে করে গণহত্যা চালানো হচ্ছে, নারী, শিশু, বৃদ্ধ সব ধরনের মানুষকে, বিশেষ করে সেখানকার কোনো স্থাপনাকেও অক্ষত রাখা হচ্ছে না। সেখানে দিনে রাতে যে কোনো সময় সেখানে যেভাবে করে ইসরায়েলি আগ্রাসন চালানো হচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিন্তু দেখছি যে সারা বাংলাদেশে আজকে কিন্তু নানাভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু আজকে এখানে আমরা দেখছি বাংলাদেশে একসঙ্গে যে আন্দোলনের আজকে এখানে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যে কর্মসূচি সেটি কিন্তু বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটু পরই এখানে শুরু হবে বাদ আসর। তো এই ছিল অন্য আমার কাছ থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ। এবার আমরা তো চলে যাব দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, বিক্ষোভকারীরা আসলে কি বলছেন, তাদের আসলে দাবিটা কি আমাদেরকে বলবেন? তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এছাড়াও ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এমন নানা স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি প্রাঙ্গণ।
যেখান থেকে একটাই দাবি যে যে কোনো মূল্যে হোক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং ইসরায়েলের যে বর্বর হামলা ফিলিস্তিনের উপরে চলছে সেখানকার নিরীহ মানুষকে একের পর এক মরতে হচ্ছে সেটিকে বন্ধ করতে হবে। এমনই নানান দাবিতে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে এই দাবিতে এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অন্ময়, আপনি জানেন যে গতকালকে এই ফিলিস্তিনের কিছু সংগঠন, ইসলামী সংগঠন এবং জাতীয় সংগঠনগুলো তারা সাধারণ ধর্মঘটের ডাক দেয় তাদের যে ইসরায়েলি বর্বরতা এই ফিলিস্তিনের উপরে চলছে তার প্রতিবাদে, এবং তার সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে যেন আজকে ফিলিস্তিনের পক্ষে মানুষ রাস্তায় নেমে এসেছে। ঠিক একই রকমভাবে সেই দৃশ্য আমরা এখানেও দেখতে পাচ্ছি। আমি এখানকার আবহাওয়াটা যদি একটু বলি তাহলে সকাল থেকেই কিন্তু এখানে নানান শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছেন প্লেকার্ড এবং ফিলিস্তিনের পতাকা এবং মাথায় ব্যান্ড সহ বিভিন্নভাবে সজ্জিত হয়ে তারা এখানে এসেছেন। এবং এই রাজু ভাস্কর্যের সামনে একটি বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যে ইসরায়েলি বর্বর পিশাচ যেই মানুষগুলো তারা কিভাবে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে। এবং এখান থেকে যে দাবিটি আসছে সেটি হচ্ছে যে যেভাবে হোক না কেন ইসরায়েলি যেই পণ্য বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটিকে বয়কট করার আহ্বান জানানো হচ্ছে এবং একই সাথে এই ইসরায়েলের সাথে যেইভাবেই কোনো না কোনোভাবে যদি কোনো সম্পর্কিত কোনো বিষয় থাকে সেগুলোকে বয়কট করতে হবে। গত 2023 সালের অক্টোবরের পর থেকে যখন নতুন করে গাজার উপরে ইসরায়েলের এই আগ্রাসন শুরু হয়, এরপর থেকে এখন পর্যন্ত এই গাজায় প্রায় 250,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং যেখানে শুধুমাত্র শিশুই নিহত হয়েছেন 16,000-এর বেশি। এছাড়াও আহত হয়েছেন লক্ষাধিকের অধিক ফিলিস্তিনি নাগরিক। বিশেষ করে এই যুদ্ধবিরতির পরে আমরা দেখতে পেয়েছি যে এই আগ্রাসন আরও বড় আকারে ইসরায়েলি বাহিনী এই হামলা চালাচ্ছে, যেটির বিরুদ্ধে এই অবস্থান। এবং বিশেষ করে যেই মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশগুলো রয়েছে তারা যেন যেভাবে হোক না কেন ইসরায়েলের এই আগ্রাসনের দমন করার জন্য কিংবা বন্ধ করার জন্য যেন পশ্চিমা বিশ্বের উপর চাপ দেয় এবং যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের যে ইউরোপের যে দেশগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলকে সহায়তা করছে সেটি যেন বন্ধ করা হয়। এরকম দাবি নিয়েই আজকে সারাদিন এবং যতটুকু মনে হচ্ছে সন্ধ্যার পরেও আরও এই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি এখানে চলতেই থাকবে। অন্যয় এই ছিল আমার কাছে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার সর্বশেষ। ধন্যবাদ গালিব। দর্শক, আমরা এখন চলে যাব বারিধারায় মার্কিন দূতাবাসের সামনে। সেখানে আমাদের সহকর্মী আছেন মাজার মাহবুব, সরাসরি আমরা এখন যুক্ত হব তার সাথে। মাজার, দূতাবাসের সামনে আসলে বিক্ষোভ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে বিক্ষোভকারীরা আসলে কি দাবি তুলছেন আমাদেরকেও জানাবেন। অন্যয় সবশেষ খবর যদি বলতে হয়, মার্কিন দূতাবাসের সামনে বারিধারায় এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা নামাজ আদায় করছেন। তারা আসরের আজান দিয়েছেন এখানেই তারা নামাজে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে আসলে ফিলিস্তিনের উপরে যেই দখলদার ইসরায়েলের গণহত্যা এবং সবশেষ তারা রাফাকে যে পুরো বিশ্ব থেকে আলাদা করবার জন্য একটা যে ষড়যন্ত্র চালিয়েছে এবং ইতিমধ্যে সেখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং তারই প্রতিবাদে ফিলিস্তিনে গাজার পক্ষে যে ওয়ার্ল্ড স্টপ ফর গাজা যেই ডাক দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা, সেই ডাকে আসলে সারা বিশ্ব কিন্তু আজকে সাড়া দিয়েছে। সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু অবস্থান নিয়েছে মার্কিন দূতাবাসের সামনে এবং তারা যেমনটা বলছেন যে বাংলাদেশ এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যেই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সঙ্গে কিন্তু বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। তবে মার্কিন দূতাবাসেরকে তারা জানাতে চায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করে এবং তাদের পক্ষে যে কথা বলে এবং তাদেরকে যেভাবে অস্ত্রগুলো আবারত দিয়ে যেই সহযোগিতা করে, সেই জায়গা থেকে তাদের প্রতিবাদ, বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশেই যেহেতু তাদের দূতাবাস রয়েছে, জানিয়ে দিতে চায় বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা যে কোনোভাবেই আসলে ইসরায়েলকে এই গণহত্যার যে সহযোগিতা এটি কোনোভাবে অব্যাহত রাখা যাবে না এবং অবিলম্বে এটা বন্ধে একমাত্র মার্কিন
যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় জোরালো ভূমিকা রাখতে পারে, এটিও কিন্তু বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা বিশ্বাস করে। এবং তারা বলছেন যে বাংলাদেশে যে ইসরায়েলে বিভিন্ন পণ্য রয়েছে, যারা সেগুলো আমদানি করছেন, বাংলাদেশে নিজস্ব পণ্যের বাজারকে ধরে রাখে এবং সেই সঙ্গে ইসরায়েলে বিভিন্ন পণ্যের যে বাংলাদেশের সয়লাভ, সেগুলোকে ধীরে ধীরে উঠিয়ে দিয়ে আসলে ইসরায়েলকে জানিয়ে দেওয়া যায় বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে রয়েছে পুরোপুরি এবং তাদেরকে এই দেশের বাজার দখলে রাখতে দিতে চায় না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আসলে সর্বোচ্চ পর্যায়ে সবভাবেই জনগণ বয়কট করতে চায়, এমন বার্তা কিন্তু আসলে আমেরিকান অ্যাম্বাসির মাধ্যমে ইসরায়েলকে দিতে চাচ্ছে বিক্ষুব্ধ জনতা। অন্যায়। ধন্যবাদ মাজহার। দর্শক, আমরা এখন যাব ঢাকার বাইরে। সেখানে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে জামাত ইসলামী। রাজনৈতিক দলটির বিক্ষোভের আরও খবর জানাতে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, চট্টগ্রামে আসলে বিক্ষোভ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে আসলে বিক্ষোভকারীরা কি ধরনের দাবি তুলছেন? আসরের নামাজের পর থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং সেই বিক্ষোভ সমাবেশটি এখানে জামায়াতে চট্টগ্রাম মহানগরের আমির সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্যে একটি দাবি চলে এসেছে, সেটি হচ্ছে যে দীর্ঘ 17 মাস ধরে গাজায় বা ফিলিস্তিনে যেই গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধ করতে হবে অনতিবিলম্বে এবং সেই গণহত্যায় যারা উস্কানিদাতা রয়েছেন, যারা সেই গণহত্যা চালাচ্ছেন, যারা সেই গণহত্যায় অর্থের যোগানদাতা প্রত্যেকের যাতে বিচার নিশ্চিত করা হয় সেই বিষয়টির দাবি কিন্তু তারা এখানে যারা এসেছেন তারা বক্তব্যে তাদেরকে বলছেন এবং একই সাথে তারা ইসরায়েলের যে সকল পণ্য সামগ্রী রয়েছে সেই পণ্য বয়কটের জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং বক্তারা বলছেন যে এরই মধ্যে গাজার যে রাফা শহরটি রয়েছে সেটি ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে এবং ফিলিস্তিন নামক যে রাষ্ট্র সেই রাষ্ট্রটিকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য জায়নবাদরা ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্র যাতে কখনোই সফল না হয় সেই জন্য বিশ্ববাসীকে এক ঐক্যবদ্ধ হয়ে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে ফিলিস্তিন জুড়ে, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদের জন্য সবাইকে রাস্তায় নেমে আসার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু, তার ছবি সংবলিত এবং সেখানে ঘৃণার বহিঃপ্রকাশ স্বরূপ আমরা দেখেছি জুতার ছাপের ছবি দেওয়া হয়েছে এবং স্টপ জেনোসাইড থেকে শুরু করে স্টপ বোম্বিং নানান রকমের ব্যানার পোস্টার কিন্তু এখানে যারা এসেছেন সমবেত হয়েছেন তারা সেগুলো নিয়ে এসেছেন এবং তারা এর মাধ্যমে কিন্তু গাজায় যে গণহত্যা রয়েছে সেই গণহত্যার বন্ধের দাবি জানাচ্ছেন। এবং শুধুমাত্র এই স্থানটিতেই নয়, চট্টগ্রামের নানান স্থানে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং বিশ্বব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটের কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামেও কিন্তু বিশেষ করে নগরের জামাল খান 2 নম্বর গেট, চেরাগি মোড়, জিইসি থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু মানুষ সড়কে নেমে এসেছেন এবং তারা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করছেন, কেউ মানববন্ধন করছেন, কেউ বিক্ষোভ সমাবেশ করছেন, কেউ বা বিক্ষোভ মিছিল করছেন এবং সেই সাথে যে ইসরায়েলি পণ্য রয়েছে সেগুলো বয়কটের আহ্বানও কিন্তু জানাচ্ছেন। ধন্যবাদ শোয়েব। দর্শক, আমরা এখন একটু যাব গাজীপুরে। সেখানে শিববাড়ি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, ফিলিস্তিনের পক্ষে একাত্মতা জানিয়ে যে বিক্ষোভটি হচ্ছে সেখান থেকে আসলে বিক্ষোভকারীরা কি ধরনের বক্তব্য ও দাবি জানাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। জি, ইসরায়েলের হামলায় যখন ফিলিস্তিনে রক্ত ঝরছে ঠিক সেই সময় গাজীপুরের সহ সারা দেশে কিন্তু আজকে দিনভর বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রতিবাদ সমাবেশ হচ্ছে, মানববন্ধন কর্মসূচি হয়েছে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে নগরীর যে শিববাড়ি এলাকা থেকে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি চলছে এবং এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে। এবং এই নগরীর শিববাড়ির যে কেন্দ্রীয় যে বড় মসজিদটি রয়েছে সেই বড় মসজিদের সামনে কিন্তু এখন আমরা দেখছি যে শত শত যে ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন, মুসল্লিরা রয়েছেন, পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যেকের হাতে আমরা দেখছিলাম যে ফিলিস্তিনের যে জাতীয় পতাকা, সেই পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তারা নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আসরের নামাজ শেষ হয়েছে এবং আসরের নামাজের পরপরই তাদের যে বিক্ষোভ এবং যে প্রতিবাদ মিছিল সেই মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী এবং এই মিছিলে শুধুমাত্র রাজনৈতিক এই দলটির
নেতাকর্মী সমর্থকরা যে অংশগ্রহণ করছেন তেমনটি নয়। এই মিছিলে এই দল মত নির্বিশেষে সব ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু একাত্মতা ঘোষণা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এই মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেভাবে একের পর এক এই ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা চালানো হচ্ছে এবং যে বর্বর হামলা এবং গণহত্যা চালানো হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের এই আজকের এই অবস্থান। এবং তারা বলছেন যে একজন মুসলমান হিসেবে এই আন্দোলনে শরিক হওয়া তাদের নৈতিক দায়িত্ব। এবং তারা বলছেন যেন এই আগ্রাসন যেন দ্রুত বন্ধ করা হয়, পাশাপাশি যেন যে সকল মুসলিম দেশ রয়েছে সেই সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে অনুরোধ করা হচ্ছে এই মিছিলের মাধ্যমে, অনুরোধ করা হচ্ছে যেন এই ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যেন গণহত্যার মামলা যেন অভিযুক্ত করে তাকে যেন আইনের আওতায় আনা হয়, ইন্টারন্যাশনাল যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিলের সবশেষ তথ্য। ধন্যবাদ ইফতেখার। দর্শক, গাজায় ইসরায়েল বিরোধী আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি একাত্মতা জানাতে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে সহকর্মী শোয়েব রহমান এবং গাজীপুরের শিববাড়ি থেকে সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছি পরের খবরে। গাজা উপত্যকায় সীমা ছাড়িয়েছে ইসরায়েলি বর্বরতা। খান ইউনিসে তাঁবুর মধ্যে থাকা সাংবাদিকদের তাঁবুসহ জ্বালিয়ে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নতুন করে ইসরায়েলি বর্বরতায় একদিনেই প্রাণ গেছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির। গাজায় আগ্রাসন বাড়ানোয় এবার ইসরায়েলের আশকেলন শহরে ড্রোন হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। গাজার প্রতি সংহতি জানিয়ে অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। মানবাধিকার বিষয়ক সংস্থার প্রতিবেদন বলছে ইসরায়েল গাজা উপত্যকার অন্তত 50% এলাকা এরই মধ্যে দখলে নিয়েছে। বাকি এলাকায় ধ্বংসস্তূপের মাঝে হামলা আতঙ্কে কোনোভাবেই টিকে আছে গাজাবাসী। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। দেশে দেশে ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে এ কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। তাদের সমর্থনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনপন্থী মার্কিন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শিশু হত্যাকারীর প্রতীকী বানিয়ে র্যালি হয়েছে সুইডেনে। বিক্ষোভ হয়েছে তুরস্কেও। ফিলিস্তিনের ডাকে সাড়া দিয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে গাজায় গণহত্যা বন্ধে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে একটাই আওয়াজ, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ইসরায়েলকে। প্রয়োজনীয় অর্থায়নের অভাবে দেশে কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না স্টার্টআপ বা নতুন উদ্যোগ। সেই সাথে ইন্টারনেটের দর ও প্রাপ্যতাও একটি বড় সমস্যা। সকালে রাজধানীতে আয়োজিত 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে তুলে ধরা হয় মাথাপিছু স্টার্ট ফান্ড কিংবা এসব অর্থ ছাড় সব দিক থেকে সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। তাদের তথ্য মতে 2024 সালে বাংলাদেশে মাথাপিছু নতুন উদ্যোগে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র 0.2 বিলিয়ন, যেখানে ছাড়ের পরিমাণ ছিল $41 মিলিয়ন। অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের অর্থায়ন জটিলতা কাটাতে কয়েকটি কর্মসূচির মাধ্যমে আনুমানিক 1300 থেকে 400 কোটি ব্যাংকগুলোতে ছাড়ের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। স্টার্টআপদের যে কোনো পরামর্শের প্রেক্ষিতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় দেশে সার্বিকভাবে বিনিয়োগ পরিস্থিতি উন্নতিতে প্রথাগত লাইসেন্স নবায়নের পদ্ধতি সংস্কারেও সরকার কাজ করছে বলে জানান বিডা চেয়ারম্যান। We will be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. I genuinely feel that this whole attitude of prescribing what needs to be done in startup community needs to be reversed completely. So we are here for that. I think you've just heard from the same message, right? We are actually here to listen to you and listen from you. What do you think needs to be done?
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চায়না, কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের 60 জনেরও বেশি বিনিয়োগকারীর প্রতিনিধি দল। সকাল 9টায় আনোয়ারার কোরিয়ান ইকোনমিক জোনে পৌঁছান তারা। এরপর কারখানার উৎপাদন ব্যবস্থা, পুরো অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। চট্টগ্রাম অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগের জন্য এমন উদ্যোগ এটিই প্রথম। ডেলিগেট টিমকে বাণিজ্য নগরীর বিপুল সম্ভাবনা, বন্দর ও অবকাঠামোগত সুবিধা তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় ডেপুটি প্রেস সচিব জানান, একটি নতুন বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার। বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক পুনর্গঠন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান, সেই বিষয়টি তাদের কাছে তুলে ধরা হচ্ছে বলেও জানান তিনি। প্র্যাকটিক্যালি বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কি এবং কিভাবে এখানে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায়। 40টা দেশের 700-র মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকে এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। পাশাপাশি আমাদের যে লোকাল ইনভেস্টররা আছে তাদেরকেও কিন্তু বিনিয়োগ সম্মেলনে নানাভাবে সম্পৃক্ত করা হয়েছে। সরকারের যে ফোকাসটা বা সরকারের যে গোলটা, আমরা অন্যতম গোল হচ্ছে আসলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা। I work for the FMO, the Dutch Development Bank, and we see Bangladesh as a country with a lot of opportunities. I work in the agri-business department, and especially in agri-business, I think in Bangladesh there is huge potential. সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সকাল 10টা থেকে প্রথম বৈঠকটি শুরু হয়। প্রথম বৈঠকে ব্যাংকের সম্পদ নিরীক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়। পতিত আওয়ামী সরকারের আমলে ইসলামী ব্যাংকগুলো সহ 11টি ব্যাংকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়, যাদের 80% বেশি অর্থ লোপাট হয়েছে। সেই অর্থের প্রকৃত তথ্য বের করতে সম্পদ নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরে বেলা 11টায় আর্থিক খাতের সংস্কার নিয়ে দ্বিতীয় বৈঠকে বসে IMF ও বাংলাদেশ ব্যাংক। 5 আগস্ট পরে আর্থিক খাতের যে সংস্কার চলমান রয়েছে সে বিষয়ে আলোচনা করে তারা। অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংবিধান সংস্কারে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে জুলাই মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। সোমবার জাতীয় সংসদ ভবনের LD হলে ঐকমত্য কমিশনের সাথে AB পার্টির দ্বিপাক্ষিক আলোচনার আগে এ কথা বলেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, এ পর্যন্ত 29টি রাজনৈতিক দলের মতামত পেয়েছে ঐকমত্য কমিশন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। সাধারণ জনগণের অংশগ্রহণের লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যমে মতামত নেবে কমিশন। এছাড়াও জরিপের মাধ্যমে মতামত নেওয়া হবে। আমরা আশা করছি যে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে দলগতভাবে এবং জোটগতভাবে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে পারব। কমিশনের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি যে নির্ধারিত সময় আছে তার মধ্যেই আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, এটা আমাদের লক্ষ্য। নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত এবং কমিশন অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। নতুন আইন পাশ হলে সীমানা নির্ধারণে পরিবর্তন আসতে পারে, অন্যথায় আগের আসন বিন্যাস অনুযায়ী নির্বাচন হবে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছে। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা ইসে করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। 2023 সালের 28 অক্টোবরে বিএনপির সমাবেশে হামলা করে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ 5-এর সাবেক এমপি আফজাল হোসেনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আফজাল হোসেন ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগরওয়ালকে
আদালতে আনা হয়। পরে শুনানি শেষে পল্টন থানার শামীম হত্যা মামলায় আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আর দিলীপ আগারওয়ালকে গ্রেফতার দেখানোর আবেদন হয় মিরপুর থানার একটি হত্যা মামলায়। পরে শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি আফজাল হোসেনের 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। বিএনপি অফিসের সামনে সেই ঘটনার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টা এই মামলা তদন্তে চলে আসে, সেই জন্য তাকে আজকে এই মামলা গ্রেপ্তার করা হয় এবং তাকে 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। ওই পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম অর্থ সহযোগিতাকারী দিলীপ কুমার আগারওয়াল, তাকে একটি মিরপুর থানার একটি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে সেখানে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানো হয়। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলমার্কের নাম সর্বস্ব প্রতিষ্ঠান খানজাহান আলী সোয়েটার্সের চেয়ারম্যান এমডি সহ 4 জনের 10 বছর কারাদণ্ড ও প্রায় 1,15 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সোনালী ব্যাংকের সাবেক 7 কর্মকর্তার 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন। মামলার এজাহারে বলা হয়, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা থেকে 2012 সালে প্রায় 1,14 লাখ টাকার বেশি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ ও তাদের বেনামি প্রতিষ্ঠান খানজাহান আলী সোয়েটার্স। এই অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করে দুদক। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ও গাজায় নির্যাতিতদের সম্মান জানিয়ে রাজধানীতে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পূর্ব নির্ধারিত কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। দুপুরে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বলেন, যার যার অবস্থান থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। ঢাকা সহ 4 বিভাগে স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে আগামী শনিবার আয়োজন করা হয়েছে। আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিলে সারা বাংলাদেশে 4টি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। ইসরায়েলের পণ্য দাবি করে গাজীপুরে কোমল পানি ও কোকাকোলার দোকান ও বাটার শোরুমে ভাঙচুর করেছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে নগরীর বোর্ড বাজারে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বোর্ড বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা বড় মসজিদের নিচে থাকা কোকাকোলা ও 7-আপ বিক্রির দোকান, বিকাশ এজেন্ট পয়েন্ট ও বাটা শোরুমে ভাঙচুর করে। এদিকে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সিলেট কেএফসির একটি আউটলেটে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় কোকাকোলা সহ সকল ইসরায়েলি পণ্যও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতার হামলায় পিছু হটতে বাধ্য হয় তারা। লম্বা ছুটি শেষে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে চাপ বেড়েছে দেশের প্রায় সব মহাসড়কে। সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে ছিল রাজধানীগামী যাত্রী ও যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে হাটিকুমরুল মোড়েও। তবে নেই যানজটের ভোগান্তি। এদিকে বাসে বাড়তি ভাড়া নেওয়ার কারণে অনেকেই যাচ্ছেন ট্রাকে চড়ে। পাশাপাশি টাঙ্গাইলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গণপরিবহন। কর্মস্থলে ফেরা মানুষের অভিযোগ, যানবাহনের তুলনায় যাত্রী চাপ বেশি থাকায় 3 গুণ বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ নানা পরিবহনে চড়তে বাধ্য হচ্ছেন তারা। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কোথাও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে মানুষ। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির অংশ নয় উল্লেখ করে এদিন ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, এ সময় ইলিশ খাওয়া মানে আইন লঙ্ঘন করা। পয়লা বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না। হ্যাঁ,
তো সেটা আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সংস্কারই স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বেলা 11টায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিচার ব্যবস্থা ও বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সংস্কারের নীল নকশা জাতির সামনে তুলে ধরার কথাও জানান তিনি। পরে কয়েকজন মেধাবী শিক্ষার্থীর মাঝে সৈয়দ জাফর ও তাফসিরুন্নেসা মেমোরিয়াল বৃত্তি প্রদান করেন তিনি। বাগেরহাটে 5তলা একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 9টার দিকে চিতলমারী উপজেলা শহরের মাইশা টাওয়ারে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে ছাই হয় ভবনটির নিচতলার একটি বেসরকারি ব্যাংকের উপশাখা সহ অন্তত 6টি দোকান। স্থানীয়রা জানান সকালে পোশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে 5তলা ভবনের অন্তত 4টি ব্যাংকের শাখা অফিস সহ আবাসিক বাসাবাড়িতে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। আহত হন উদ্ধার কাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মীও। যে বিল্ডিংটা 5তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আগুনটা ছিল এবং গ্রাউন্ড ফ্লোরের আগুনটা এত ব্যাপক ছিল যে মনে হচ্ছিল বাইরে থেকে যে পুরো বিল্ডিংয়ে আগুন। তো ধোঁয়ার ব্যাপকতার জন্য অনেক লোক আটকে পড়েছিল। আমাদের ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে গ্রিল কেটে রশি দিয়ে উদ্ধার করতে পেরেছে। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস নেমেছে। এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে 50টিরও বেশি দেশ, যারা ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নিজেদের শুল্ক নীতিতে বিপাকে খোদ যুক্তরাষ্ট্র। এর মধ্যে মার্কিন শেয়ার মূল্য কমেছে প্রায় $6 ট্রিলিয়ন। এ অবস্থায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কা ঘনীভূত হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসন কিছুতেই এই শুল্ক নীতিকে সম্ভাব্য বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতির কারণ হিসেবে দেখছেন না। ইয়েমেনের রাজধানী সানা ও সাদা শহরে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে লোহিত সাগর থেকে এ হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এতে ইয়েমেনের 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন নারী শিশু সহ প্রায় 20 জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে মিসাইল হামলার দাবি করে হুথিরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা অব্যাহত থাকবে। 28 মার্চের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি বেড়ে ৩,৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। এছাড়া আহত 5,000-এর বেশি এবং নিখোঁজ 2 শতাধিক। মিয়ানমারের জান্তা সরকার আরও জানিয়েছে ভূমিকম্পে 5,200-রও বেশি ভবন, 1800-র বেশি স্কুল, 2700 বৌদ্ধ মন্দিরের আবাসস্থল, 4,800 প্যাগোডা এবং মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 শতাধিক হাসপাতাল ও ক্লিনিক, 1.5 শতাধিক সেতু, প্রায় 200 বাঁধ এবং দেশটির প্রধান মহাসড়কের 180-টিরও বেশি জায়গায়। এমন পরিস্থিতির মধ্যে বাস্তুচ্যুত মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে বৃষ্টিপাত ও গরম আবহাওয়া। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহ। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন স্থান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিধানসভায় হট্টগোল হয়েছে। এ সময় বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা।
পরে তারা ওয়াকফ আইন নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তর পর্ব স্থগিত করার প্রস্তাব করেন। ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও স্বতন্ত্র বিধায়করা কালো ব্যাজ পরে বিভিন্ন স্লোগান দেন বিধানসভার ভেতরে। বিশৃঙ্খলার মুখে 15 মিনিটের জন্য সংসদ মুলতবি করেন স্পিকার। এদিকে মণিপুর এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজধানী ইম্ফলে বিক্ষোভে নামেন শত শত মুসলিম জনগোষ্ঠী। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও মাঠে ফিরলেন নাসির হোসেন। সোমবার রূপগঞ্জ টাইগার্স ক্লাবের হয়ে খেলতে মাঠে নামেন নাসির। 2021 সালে আবুধাবি টি-20 লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির, কিন্তু আইসিসির কাছে সে তথ্য গোপন করেন তিনি। পরে তদন্তে ধরা পড়লে সেই অপরাধ স্বীকার করেন নাসির। তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি, যেখানে ছিল 6 মাসের স্থগিত নিষেধাজ্ঞা। সব শর্ত পূরণ করায় 1.5 বছরের মাথায় 6 এপ্রিল শেষ হয় নাসিরের নিষেধাজ্ঞার মেয়াদ। এদিকে ক্রিকেটে ফিরে আবারও জাতীয় দলে খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন নাসির হোসেন, তবে এক হাত নিলেন নির্বাচকদের। তার অভিযোগ, নির্বাচকদের কারণে জাতীয় দলে যথেষ্ট সুযোগ পাননি তিনি। আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে। ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট, আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে নাই। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে? বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। হিমালয় পর্বতমালায় অবস্থিত 26,545 মিটার উচ্চতায় অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় উঠেছেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এই পর্বত শৃঙ্গে দেশের পতাকা ওড়ান এই পর্বতারোহী। অন্নপূর্ণা 1 বিশ্বের 10ম সর্বোচ্চ উচ্চতার পর্বত, তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় অন্যতম বিপজ্জনক এটি। দুর্গম এই পর্বত জয় করতে গত 24 মার্চ নেপালে যান বাবর। প্রস্তুতি শেষে 28 মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এরপর সেখান থেকে শুরু করেন ট্রেকিং। বাবরের সঙ্গে গাইড হিসেবে আছেন ফুরবা অঙ্গেল শেরপা। পর্বতারোহী বাবর পেশায় একজন চিকিৎসক। গেল বছর তিনি প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট ও 4র্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন। ইন্দোনেশিয়ায় এইচএফ কাপ হকি টুর্নামেন্ট উপলক্ষে 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঈদের আগে 24 জনের স্কোয়াড রেখেছিল হকি ফেডারেশন। ঈদের পর 3 দিন অনুশীলন শেষে 6 জন খেলোয়াড় বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে জায়গা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব 21 দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিনের। তার নেতৃত্বে গত বছর যুব বিশ্বকাপে প্রথমবার সুযোগ পায় বাংলাদেশ। 6 জন বাদ পড়লেও আরও কয়েকদিন ক্যাম্পে অনুশীলন করবেন তারা। এ সময় কেউ ইনজুরিতে পড়লে রিপ্লেসমেন্টের সুযোগ থাকবে তাদের। অধিনায়ক হিসেবে থাকছেন পুষ্কর খিসা মিমো। এইচ কাপ মূলত এশিয়ান কাপ হকির বাছাই। এই টুর্নামেন্টে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী 14 এপ্রিল দেশ ছাড়বে টিম বাংলাদেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।